হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ইথার চ্যাপ্টারটা আলোচনা করব। তো এখানে আমরা নোটসটা লিখেই রেখেছি। তো এই নোটসটা ধরে ধরে আমরা জাস্ট ডিসকাশন করে নেবো, তাহলে আমাদের নোটসটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো ইথারের যেটা জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে আর ও আর ড্যাশ। দেখো, এখানে অক্সিজেনের একদিকে আর লেখা আছে, একদিকে আর ড্যাশ লেখা আছে। তো আমরা এরকমও লিখতে পারি যে দুটো দিকই আর লিখতে পারি, ঠিক আছে। তো এটা ব্যাপারটা কি, আর মানে হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। সেই অ্যালকাইল গ্রুপটা আমাদের কী হতে পারে, CH3 হতে পারে, C2H5 হতে পারে, C3H8 হতে পারে। অর্থাৎ আমাদের বিভিন্ন রকম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ হতে পারে। এখন দুটো দিকেই যদি আমাদের এই মিথাইল গ্রুপটা থাকে, তাহলে দেখো, বাঁ দিকটাকেও আমরা আর বলবো, ডান দিকটাকেও আর বলবো। আর যদি আমার একদিকে মিথাইল থাকে, একদিকে ইথাইল গ্রুপ থাকে, তাহলে দুটো দিক আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো আর ও আর ড্যাশ। বেশ, ঠিক তেমনিভাবে একদিকে আমার C2H5 থাকতে পারে, একদিকে আমার C3H8 থাকতে পারে। অর্থাৎ ইথারের দুটো দিকেই কিন্তু, মানে অক্সিজেনের দুপাশেই কিন্তু আমার কার্বন পরমাণু থাকবে। তো এটাকে অনেক সময় ডেরিভেটিভ অফ ওয়াটার বলা হয়, কারণ ওয়াটারের অক্সিজেনের দুপাশে হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনের দুটো পোর্শন, মানে অক্সিজেনের দুটো পোর্শন যখন আমাদের এটা CH3 দ্বারা রিপ্লেস হচ্ছে, তখন এটাকে আমরা ইথার বলছি। ঠিক তেমনি অ্যালকোহলের ক্ষেত্রে একটা দিকে দেখো আর অলরেডি দেওয়া আছে, একটা দিকে হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে যখন আমরা এখানে কোনো অ্যালকাইল গ্রুপ বসিয়ে দিচ্ছি, তখন সেটাকে আমরা ইথার বলছি। বেশ, এবার আমরা চলে আসবো প্রিপারেশন অফ ইথারের ক্ষেত্রে। তো সব থেকে প্রথম পদ্ধতিটা আছে ফ্রম অ্যালকোহল, অর্থাৎ ডুওনো অ্যালকোহলকে যদি আমরা গাঢ় H2SO4-এর প্রেজেন্সে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে ডুওনো অ্যালকোহল থেকে আমার এখনও জল বেরিয়ে যাবে এবং আমার ইথার তৈরি হবে। এই ইথারটার নাম হচ্ছে, এইদিকেও দেখো ইথাইল গ্রুপ আছে, এদিকেও ইথাইল গ্রুপ আছে। তো ইথারের ক্ষেত্রে জেনারেল নামকরণ হচ্ছে আমার অ্যালকক্সি অ্যালকেন। অক্সিজেনের যে পার্টটা ছোট অ্যালকাইল গ্রুপটা যুক্ত থাকে, সেটাকে আমার বক্স করে নিয়ে অ্যালকক্সি পার্ট করতে হয়। তাহলে একটা পার্ট হয় অ্যালকক্সি, আর যে পার্টটা পড়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যালকেন। তো এখানে যেহেতু আমার দুটো দিকই সমান, অর্থাৎ এদিকেও দুটো কার্বন, এদিকেও দুটো কার্বন, সেই জন্য আমরা এটার নাম দিয়ে দিলাম ইথক্সি ইথেন। এর আরেকটা নামকরণ হয় 1, 2, 3, 4, 5 এইভাবে যদি নাম্বারিং করি, তাহলে 3 নম্বরে দেখো অক্সিজেন রয়েছে, সেই জন্য এটা হচ্ছে 3 অক্সা। আর টোটাল 5টা কার্বন রয়েছে, অর্থাৎ 4টে কার্বন, আর অক্সিজেনটাকেও এখানে কার্বন হিসেবে কাউন্ট করা হয়, দিয়ে পেন্টের নামকরণ হয়েছে। যেদিক থেকে অক্সিজেনটা কাছে হয় সেদিক থেকে নাম্বারিং করতে হয়। তো এখানে দুদিক থেকেই সমান পজিশনে আছে, তাই 3 অক্সা পেন্টেন। আমরা যদি একই রকমভাবে এই যৌগটার নামকরণ করি, তাহলে দেখো দেখা যাবে যে অক্সিজেনের সাথে ছোট পার্টটাকে যদি আমরা অ্যালকক্সি পার্ট ধরে নিই, তাহলে এটাকে আমরা বলতে পারবো মিথক্সি। আর এখানে দুটো কার্বন আছে, সেই জন্য এটাকে বলবো আমরা মিথক্সি ইথেন। আর যদি আমরা এটাকে এইভাবে নামকরণ করি, যেটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখানে দুটো কার্বন আছে, ইথক্সি মানে 1, 2, 3, 4, তাহলে এটার নাম হয়ে যাবে 2 অক্সা। টোটাল 4টে কার্বন অক্সিজেনটাকে নিয়ে, সেই জন্য নাম হয়ে যাবে বিউটেন। বেশ, তাহলে এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলের ক্ষেত্রে দেখবে আমরা পড়েছিলাম যে গাঢ় H2SO4 দিয়ে যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে, নিরুদন হবে এবং অ্যালকিন ফর্মেশন হয়। কিন্তু যদি আমরা তাপমাত্রাটা 170 অবধি না দিয়ে 140 ডিগ্রি দিই, তাহলে আমার এখানে মেকানিজমটা হবে SN2 মেকানিজম, এবং এখানে দুঅণু অ্যালকোহল থেকে মাত্র 1 অণু জল বেরোবে এবং আমার এখানে ফর্মেশন হবে ইথার। যেহেতু ইথারের অক্সিজেনের দুপাশেই আমার অ্যালকাইল গ্রুপটা রয়েছে, তাই এখানে দুখানা অ্যালকোহল নিয়ে আমাকে বিক্রিয়াটা ঘটাতে হবে। মেকানিজম হচ্ছে SN2 মেকানিজম। মেকানিজমটা আমরা এবার দেখব। এই যে আমার অ্যালকোহলটা রয়েছে, এই অ্যালকোহলের OH-টা হচ্ছে আমার ব্যাড লিভিং গ্রুপ, ঠিক আছে। এই OH-টা হচ্ছে আমার ব্যাড লিভিং গ্রুপ। এই যে OH-টা আমার রয়েছে, এটাকে আমরা এটা লিখতে পারি ব্যাড লিভিং গ্রুপ। তো যখন আমরা গাঢ় H2SO4 আমরা নিচ্ছি, তখন এখান থেকে আমরা পাচ্ছি H+। এই H+ এই OH-এর সাথে এসে যখন যুক্ত হয়, তখন এটা তৈরি করে OH2+। এই যে OH2+ তৈরি হলো, এটা হচ্ছে আমার গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। তো এটা গুড লিভিং গ্রুপ হওয়ার কারণে সহজেই বেরিয়ে যেতে চাই, গুড লিভিং গ্রুপ। তাই দেখা যায় যে অপর কোনো একটা অ্যালকোহল যখন ব্যাকসাইড থেকে এসে অ্যাটাক করে, তখন এই অ্যালকোহলটা আমার এখানে নিউক্লিওফাইল রূপে কাজ করে, এবং এই অ্যালকোহল যখন ব্যাকসাইড থেকে এসে এই কার্বন পরমাণুতে এসে অ্যাটাক করে,
তখন এই OH2 প্লাসটা লিভিং গ্রুপ রূপে এখান থেকে বেরিয়ে চলে আসে। এই হচ্ছে মেকানিজম। তাহলে তখন কি হবে, এই OH2 প্লাস বেরিয়ে চলে আসার পর এই CH3CH2 OH-এর সাথে CH2CH3 এটার বন্ড ফর্মেশন হবে। যেহেতু অক্সিজেন থেকে ইলেকট্রন এখানে শিফট হয়ে যাচ্ছে, তাই অক্সিজেনের মাথাতে প্লাস চার্জ আসবে, ফলে যৌগটা আনস্টেবল হয়ে যাবে। এই যৌগটা আনস্টেবল, কারণ অক্সিজেনের মাথাতে আমার প্লাস চার্জ রয়েছে। তখন এই HSO4 মাইনাস কী করবে, এই এইচটাকে বের করে নিয়ে এখান থেকে চলে আসবে। এই এইচটা এখান থেকে বেরিয়ে আসবে H প্লাস রূপে, এবং H প্লাস এবং এই HSO4 মাইনাস মিলে তৈরি করবে আমার H2SO4, আর এই পার্টটা আমার তৈরি হয়ে যাবে CH3CH2O CH2CH3 অর্থাৎ ইথার। তো 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তবেই বিক্রিয়াটাতে অ্যালকোহলের ইথার ফর্মেশন ভালো হয়, তার কারণ SN2 মেকানিজমটা এখানে আমাদের ভালোভাবে ঘটে। 2 ডিগ্রি হলে আমাদের অ্যালকিন উৎপন্ন হয়, ইথারের থেকে অ্যালকিনটা বেশি পরিমাণে উৎপন্ন হয়। 3 ডিগ্রি হলে শুধুমাত্র অ্যালকিন হয়, কোনো ইথার ফর্মেশন হয় না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর যদি আমরা গাঢ় H2SO4 না নিয়ে যদি আমরা Al2O3 নিই এবং তাপমাত্রাটা 250 ডিগ্রি সেন্টিগ্রেড নিই, তাহলেও দেখা যাবে যে 2 অন্য অ্যালকোহল থেকে 1 অণু ইথার ফর্মেশন আমাদের হচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস আগেও পড়েছিলাম যে যদি আমরা এখানে 350 ডিগ্রি তাপমাত্রা নিই তাহলে আমাদের অ্যালকিন ফর্মেশন হবে, আর 250 ডিগ্রি তাপমাত্রা নিলে আমার ইথার ফর্মেশন হবে। ঠিক যেমন যখন আমরা গাঢ় H2SO4 নিয়ে কাজ করলাম, 170 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যালকিন তৈরি হলো, এলিমিনেশন রিঅ্যাকশন হলো, আর 140 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ইথার ফর্মেশন হলো এবং SN2 মেকানিজম হলো। ঠিক তেমনি এখানেও যখন আমরা Al2O3 নিয়ে কাজ করব, তখন তাপমাত্রাটা যদি বেশি দিই 350 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমার অ্যালকিন ফর্মেশন হবে, আর তাপমাত্রাটা যদি আমি কম দিই তাহলে আমার ইথার ফর্মেশন হবে। নেক্সট হচ্ছে অ্যালকোহলের সাথে যদি আমি ডায়াজোমিথেনের বিক্রিয়া ঘটাই CH2N2, তাহলে এখানে দেখো CH3CH2O যেমন আছে থাকবে, এর সাথে CH2টা এর সাথে জুড়ে যাবে হাইড্রোজেনের সাথে, দিয়ে তৈরি করবে CH3CH2O CH3, আর এই N2 পার্টটা আমার আলাদা হয়ে বেরিয়ে চলে আসবে। এখানে HbF4 অনুঘটক রূপে কাজ করে, আর এই যৌগটার নাম হচ্ছে মিথক্সি ইথেন, কারণ এই ছোটো পার্টটা অ্যালকক্সি, বড়ো পার্টটা অ্যালকেন, নাম হচ্ছে মিথক্সি ইথেন। আর যদি আমরা এটাকে নাম্বারিং করি তাহলে এদিক থেকে নাম্বারিং হবে, যেদিক থেকে অক্সিজেনটা কাছে আছে, তাহলে এর নাম হবে 2-অক্সা-বিউটেন। এই যে যৌগটা আমরা নিয়েছি, 4টে কার্বন আছে, 2খানা OH আছে, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন 1,4 ডায়ল। অর্থাৎ এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি, এটাকে 2 নাম্বার ধরি, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার ধরি, তাহলে দেখতে পাচ্ছি 1 এবং 4-এ 2খানা OH আছে, সেই জন্য আমার ডায়ল বলা হচ্ছে। এখানে যদি আমরা গাঢ় H2SO4 নিই এবং 140 ডিগ্রিতে উত্তপ্ত করি, তাহলে এখান থেকে 1 অণু জল বেরিয়ে চলে যাবে, এবং এই যে অক্সিজেনটা আমার পড়ে থাকবে, সেই অক্সিজেনটা মাঝখানে এভাবে বন্ড করবে, ফলে একটা 5 মেম্বার রিং ফর্মেশন করবে, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, তারই নাম হচ্ছে THF বা টেট্রাহাইড্রোফিউরান। বেশ, তাহলে এই সমস্ত প্রসেসগুলো হলো আমার অ্যালকোহল থেকে ইথার তৈরির প্রস্তুতি। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, অর্থাৎ গাঢ় H2SO4 এবং 140 ডিগ্রিতে আমরা ইথার বানাতে পারবো। তার মেকানিজম আমরা দেখলাম, SN2 মেকানিজম হলো, এখানে একটা অ্যালকোহলের প্রোটোনেশন ঘটলো। এই প্রথমকার ঘটনাটাকে বলা হয়ে থাকে অ্যালকোহলের প্রোটোনেশন, তার কারণ এখানে OH2 প্লাস উৎপন্ন হলো, এটাকে বলা হয়ে থাকে প্রোটোনেশন। আর সেকেন্ড পার্টে আমার কি হলো, SN2 মেকানিজম ঘটলো, অর্থাৎ নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করে লিভিং গ্রুপটাকে বের করলো। এরপর হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস, খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখো আমাদের একটা হ্যালো অ্যালকেন নিতে হবে, যেমন আমরা এখানে মিথাইল আয়োডাইড নিয়েছি CH3I, এখানে এই পার্টটা প্লাস, এই পার্টটা মাইনাস। তো আরেকটা আমাদের নিতে হবে সোডিয়াম ইথক্সাইড, তার মানে হচ্ছে ইথানলের যে কোনো সল্ট, সেটা নিতে হবে ড্রাই ইথারের প্রেজেন্সে, তাহলে আমার তৈরি হবে ইথার এবং NaI। রিয়েকশানটা এটা দেখে বুঝতে পারছি, দেখো এই পোর্শনটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে CH3-র সাথে OC2H5 যুক্ত হয়ে তৈরি হয়ে গেল CH3OC2H5, আর Na আর আইটা আমাদের NaI রূপে বেরিয়ে গেল। যদি আমরা মেকানিজম দেখি, তাহলে আমাদের এই যে পোর্শনটা C2H5O-, এটা হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে CH3-কে অ্যাটাক করবে, আইটাকে বার করে দেবে, তাহলেই আমার C2H5OCH3 তৈরি হয়ে যাবে, আর I- আর Na+ মিলে NaI ফর্মেশন করবে। মেকানিজমটা দেখো, এখানে C2H5O- ব্যাক সাইড থেকে CH3-কে অ্যাটাক করেছে, এখান থেকে I বেরিয়ে চলে গেছে। যেহেতু এটা 1 ডিগ্রি বা মিথাইল, তাই এই ক্ষেত্রে আমার রিয়েকশানটা খুব ভালো হবে, ফলে আমার SN2 মেকানিজম ঘটবে, এবং আমার C2H5OCH3 বা CH3OC2H5 যেটা খুশি লিখতে পারো,
প্লাস এনআই আমার এখানে উৎপন্ন হবে। তো এখানে এই যে হ্যালো অ্যালকেনটা আমরা ব্যবহার করছি, এটাকে সর্বদা ক ডিগ্রি হতে হবে? 1 ডিগ্রি, কারণ 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হলে এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে না, ফলে আমার ইথার ফর্মেশন না হয়ে আমার কিন্তু তখন অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে আমার হ্যালো অ্যালকেনকে সর্বদা 1 ডিগ্রি হতে হবে, তবেই বিক্রিয়াটা হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো যে দুটো রিয়েক্ট্যান্ট ড্রাই ইথারের প্রেজেন্সে বিক্রিয়া করে এটা ফর্মেশন করেছে আর এনআই ফর্মেশন করেছে। তাহলে আমাদের বুঝতেই পারছি একটা সোডিয়ামের একটা এখানে সল্ট নেওয়া আছে আর একটা আমার হ্যালো অ্যালকেন নেওয়া আছে। হ্যালো অ্যালকেন তো আমার উইলিয়ামসন ইথার সিনথেসিসে লাগবেই। এটাকে কোশ্চেনটা দেখার সাথে সাথে আমরা এটা বুঝে গেলাম যে এটা হচ্ছে আমার উইলিয়ামসন ইথার সিনথেসিস এর রিঅ্যাকশন। আচ্ছা, এখানে আমার যে হ্যালো অ্যালকেনটা হতে হবে সেটা মাস্ট বি 1 ডিগ্রি। তার মানে আমার এখানে CH3 আর আই মিলে একটা বিক্রিয়কের নাম হবে CH3I। আর যেহেতু এখানটাতে O মাইনাস আর এখানটাতে Na+ হচ্ছে, তাহলে আরেকটা যৌগ হয়ে যাবে বা আরেকটা বিক্রিয়ক হয়ে যাবে CH3 3CONA। আমরা এখানে কখনোই এটা করতে পারবো না যে CH3ONA আর CH3 3CI এটা কখনোই করতে পারবো না, কারণ এখানে তখন হ্যালো অ্যালকেনটা হয়ে যাবে 3 ডিগ্রি, যেটা কখনোই উইলিয়ামসন ইথার সিনথেসিসের ক্ষেত্রে পসিবল নয়। তাই আমার এই অ্যান্সারটাই হবে। এবারে এটা এ এটা বি করেছি, আমি এখানে এটাকে এ করতে পারি, এটাকে বি করতে পারি, এটা কোনো ফ্যাক্টর নয়। আরেকটা দেখো, যদি আমরা এখানে দুখানা ইথাইল আয়োডাইড নিই এবং Ag2O দিই, তাহলে এখান থেকে আমার ইজিলি 2AgI বেরিয়ে চলে যাবে, আর এটার সাথে ওটা মাঝে রেখে এটা বন্ড হয়ে ইথক্সি ইথেন ফর্মেশন করবে। এবার চলে আসছে কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিসগুলো হচ্ছে কি কি বিক্রিয়া ইথার করতে পারে বা করতে চায়। 3খানা বিক্রিয়া আছে। দেখো, এই ROR এর সাথে যখন HI বিক্রিয়া করব, তখন আমার এখান থেকে একটা ROH তৈরি হবে আর একটা জেনারেলি RI তৈরি হবে। তো এখানে রিয়েকশানগুলো দেখি। তো এখানে এই যে আমরা HI ব্যবহার করছি, CH3O CH3 নিয়েছি এখানে। তো এখানে আমার এই যে I মাইনাস, এই I মাইনাসটা হচ্ছে আমার এখানে নিউক্লিওফাইল। তাহলে এই I মাইনাসটা ব্যাক সাইড থেকে আমার এখানে অ্যাটাক করবে আর OCH3টা বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে OCH3টা কিন্তু আমার গুড লিভিং গ্রুপ। ফলে এই OCH3টা বেরিয়ে যখন চলে যাবে, তখন OCH3 আর H+ মিলে তৈরি করবে CH3OH, আর CH3-র সাথে আইটা জুড়ে আমার তৈরি হয়ে যাবে এখানে CH3I। তাহলে আমার এটা তৈরি হলো। পরেরটাও সেম। দেখো এখানে I মাইনাস কী রূপে কাজ করবে? নিউক্লিওফাইল, ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে। ব্যাক সাইড থেকে যখন অ্যাটাক করবে, যে পার্টটা ছোট সেই পার্টটাতে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমার তৈরি করবে CH3I, আর CH3CH2O মাইনাস আর এই H+ মিলে তৈরি করবে CH3CH2OH। পরেরটাতে এই যে I মাইনাস, এটা এখানে নিউক্লিওফাইল, এইটা কখন অ্যাটাক করবে? আগে এখানে গুড লিভিং গ্রুপ হওয়ার কারণে এই OCH3টা আগে বেরিয়ে চলে যাবে। তাহলে যখনই OCH3টা বেরিয়ে চলে গেল এখান থেকে লিভিং গ্রুপ রূপে, তখনই আমার কার্বনের মাথায় চলে এলো প্লাস চার্জ। আর কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি হওয়া মানে আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে গেল। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে যখন I মাইনাস এসে যুক্ত হলো, তখন আমার প্রোডাক্টটা তৈরি হয়ে গেল CH3 প্লাস CH3O মাইনাস, তো আগে বেরিয়েই চলে এসেছিলো, আর H+ মিলে তৈরি করবে CH3OH। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা, তো তাহলে এখানে আমরা এই জায়গাটা লক্ষ্য করব যে প্রথম রিয়েকশানটার ক্ষেত্রে এই যে I মাইনাসটা আছে, এটা আমার CH3-র সাথে যুক্ত হলো। এটাতে তো কোনো অসুবিধাই নেই, কারণ এখানে দুটো পার্টই সেম। তাহলে একটা পার্টের সাথে I যুক্ত হলো আর একটা পার্টের সাথে আমার Hটা যুক্ত হলো। এখানে যখন রিয়েকশানটা করব, তখন এই I মাইনাসটা যুক্ত হবে CH3-র সাথে ছোটো পার্টটার সাথে, কারণ এখানে SN2 রিয়েকশানটা ভালো হবে। আচ্ছা, কারণ এটা মেকানিজম আমার SN2, কিন্তু পরেরটাতে I মাইনাস যুক্ত হবে বড়টার সাথে, কারণ I মাইনাসটা এই কারণেই এর সাথে যুক্ত হবে, কারণ এখানে বড়টা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে, ফলে I মাইনাসটা সহজেই তার সাথে যুক্ত হবে এবং মেকানিজমটা হবে SN1 মেকানিজম। তো এখানে ওটাই লেখা আছে যে A এবং B এর ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ হলে 1 ডিগ্রি হওয়ার জন্য SN2 মেকানিজম হবে। তাই I মাইনাস সবসময় ছোটো অ্যালকাইল গ্রুপটার সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু C এর ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপটা 3 ডিগ্রি হওয়ার জন্য আমার মেকানিজমটা SN1 মেকানিজম হবে, ফলে I মাইনাস বেশি প্রতিস্থাপিত গ্রুপটার সাথে যুক্ত হবে।
তো এখানে যখন আমরা রিয়েকশানটা দেখবো, এখানে দেখো একটা দিকে 2 ডিগ্রি দেওয়া আছে আর একটা দিকে আমার মিথাইলটা দেওয়া আছে। তো এখানে আমাদের এই 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি রিয়েকশান পুরোপুরি সলভেন্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যখন আমরা এখানে পোলার প্রোটিক সলভেন্ট দেবো তখন আমার SN1 মেকানিজম হবে, তার মানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়া মানেই এই যে পার্টটা এখানে প্লাস চার্জ আসবে, তাহলে এর সাথে আইটা আমার যুক্ত হয়ে যাবে, এর সাথে I মাইনাসটা এসে যুক্ত হয়ে আমার এই প্রোডাক্টটা তৈরি করবে, আর OCH3 আর H মিলে CH3OH ফর্মেশন করবে। যখন আমরা অ্যাসিটোন দেবো তখন আমার মেকানিজমটা SN2 হয়ে যাবে, তখন এই I মাইনাসটা ব্যাক সাইড থেকে CH3কে অ্যাটাক করবে আর এই পার্টটাকে বের করে দেবে, তাহলে CH3-র সাথে I যুক্ত হয়ে এটা তৈরি হবে, আর এই বড় পার্টটার সাথে আমার Hটা এসে জুড়ে যাবে। এই হচ্ছে রিয়েকশান। অ্যারোমেটিক ইথারের ক্ষেত্রে দেখো একটা স্ট্রাকচার আমি লিখেছি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যানিসোল, খুব ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার, বা মিথক্সি বেঞ্জিন বলা হয়ে থাকে। তো প্রিপারেশন আমরা কি করে করব এই অ্যানিসোলের প্রিপারেশন, আমরা এখানে হ্যালোঅ্যালকেন নেবো, হ্যালোঅ্যালকেনটা মাস্ট বি 1 ডিগ্রি নিতে হবে। এর সাথে যদি আমরা একটা সোডিয়াম ফেনক্সাইড নিই, অর্থাৎ ফেনলের যদি আমরা সোডিয়াম লবণ নিই, যেমন আমরা আগেরটাতে ইথানলের নিচ্ছিলাম, তাহলে দেখা যাবে যে আমার এখানে অ্যানিসোল ফর্মেশন হচ্ছে। মেকানিজমটা কি? মেকানিজমটা আমাদের প্রথমে সোডিয়াম ফেনক্সাইড আমরা কি করে বানাবো, ফেনলের সাথে NOH যদি আমরা যোগ করি তাহলেই আমার এখান থেকে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হয়ে যাবে। তো সোডিয়াম ফেনক্সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভালো নিউক্লিওফাইল, ওয়ের মাথায় মাইনাস আছে, Na+টা সহজেই এখান থেকে বেরিয়ে যাবে। এই O মাইনাস কাকে অ্যাটাক করছে, CH3কে, আইটাকে বার করে দিচ্ছে, এই আয়ের সাথে Na+ যুক্ত হয়ে তৈরি করছে NaI, আর আমার এখানে ফর্মেশন হয়ে যাচ্ছে মিথক্সি বেঞ্জিন বা অ্যানিসোল। খুব সহজ রিয়েকশান। ঠিক যেমনভাবে উইলিয়ামসন ইথার সিনথেসিসের আগে অ্যালিফেটিক পার্টটা পড়েছি, এখানেও ঠিক একই রকমভাবে আমরা করলাম। কেমিক্যাল প্রপার্টিস বলছে কী কী রিয়েকশান করতে পারে। এর সাথে দেখো প্রথমেই HI এর বিক্রিয়া দেওয়া রয়েছে। তো HI যখন করব তখন H+ আর I-, এখানে I- নিউক্লিওফাইল রূপে কাজ করছে, এখানেও I- নিউক্লিওফাইল রূপে কাজ করছে। এবার এই যে আমার মাঝখানে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনের দেখো ডান দিকের বন্ডটা ব্রেক করবে, না হলে এই বন্ডটা ব্রেক করবে বাঁ দিকেরটা। তো যদি আমার এখানে বন্ডটা ব্রেক করে তাহলে ওই মাথায় মাইনাস আর এখানটাতে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে বেঞ্জিন রিংটা আমার রয়েছে এখানটাতে যদি আমার প্লাস চার্জ চলে আসে উপরটাতে, তাহলে এর অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে যাবে। ফলে এখানে প্লাস এসে I- এখানে ঢুকে আমার আয়োডো বেঞ্জিন তৈরি হওয়ার কোনো প্রবণতা এখানে থাকছে না বা পসিবিলিটি থাকছে না। রিয়েকশানটা দেখো যদি এখানে ব্রেক করে ওয়ের মাথায় মাইনাস আসবে, ফলে পাই সিগমা নেগেটিভ আমার রেজোনেন্স হতে শুরু করবে। তাহলে যেহেতু আমার এখানে পাই সিগমা নেগেটিভ রেজোনেন্স পসিবল, তাই এখানে বন্ড ব্রেকিংটা এই পোর্শনটাতেই হবে। এই পোর্শনটাতে হওয়ার ফলে কি হবে, ওয়ের মাথায় মাইনাস আছে, তাহলে এর সাথে H+টা জুড়ে এটা ফেনল তৈরি করবে, আর CH3-র সাথে আমার I- জুড়ে তৈরি করবে CH3I। ঠিক পরের রিয়েকশানটাতেও দেখো আমরা দেখব যে হয় ওয়ের বাঁ দিকে ভাঙবে, না হলে ওয়ের ডান দিকে ভাঙবে। তো যদি আমার এখানটাতে ভাঙে তাহলে আমার এই পোর্শনে মাইনাস, এই পোর্শনে প্লাস, তাহলে ওয়ের সাথে Hটা জুড়বে আর CH3-র সাথে I হবে আগেরটার মতো। কিন্তু যদি আমার এই পোর্শনটাতে ভাঙে তাহলে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস তৈরি হবে। তো এখানে প্লাস হওয়ার সুবিধা এটাই যে এখানে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স হবে, ফলে পুরোটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে। রেজোনেন্স স্টেবিলাইজড হওয়ার জন্য আমার এখানে বন্ড ব্রেকিংটা এই পোর্শনটাতেই ঘটবে, এই পোর্শনটাতেই ঘটবে বন্ড ব্রেকিংটা। ফলে এই CH2-র সাথে আইটা যুক্ত হয়ে যাবে, আর এই OCH3-র সাথে আমার Hটা যুক্ত হয়ে আমার এখানে মিথানল ফর্মেশন হবে, আর এই যৌগটার নাম হয়ে যাবে বেঞ্জাইল আয়োডাইড। মেকানিজমটা কি, যেহেতু এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে তাই SN1, আগেরটাতে কোনো কার্বোক্যাটায়ন হয়নি, ডাইরেক্ট অ্যাটাক হয়েছে, তাই আগের মেকানিজমটা SN2। তো যেহেতু আমার এখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন হওয়ার জন্য এটা রেজোনেন্স স্টেবিলাইজড, পাই সিগমা পজিটিভ রেজোনেন্স স্টেবিলাইজড, সেই জন্য আমার এটা ফর্মেশন হলো। আগেরটাও পাই সিগমা নেগেটিভ রেজোনেন্স স্টেবিলাইজড, সেই জন্য ওই ফর্মেশনটা হলো। বেঞ্জিন বলয় ঘটিত বিক্রিয়া সেকেন্ড টাইপের রিয়েকশন, অর্থাৎ আগের রিয়েকশন দুটো আমার কী হলো, বেঞ্জিন বলয়ের বাইরে রিয়েকশন হলো, আর এই রিয়েকশানটা হচ্ছে আমার বেঞ্জিন বলয়ের ভেতরে। তো আমরা জানি যে ইথারের ক্ষেত্রে যে রেজোনেন্স দেখা যায় পাই সিগমা লোন পেয়ারের যে রেজোনেন্স, সেখানে এর এফেক্টটা হচ্ছে আমার +M এফেক্ট। +M এফেক্ট সবসময় বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। কোন কোন পজিশনে বাড়ায়, অর্থ এবং প্যারা পজিশনে। দেখো এখানে এটাই লেখা আছে যে OCH3 গ্রুপের +M এফেক্টের মাধ্যমে এটি বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনের ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। তো ইলেকট্রোফাইল সবসময় যখন প্রতিস্থাপিত হয়ে এসে ঢুকবে তখন অর্থ এবং প্যারা পজিশনে এসে ঢোকার চেষ্টা করবে। তাই এই যে যৌগটা, এটাকে আমরা বলতে পারি অর্থ এবং
প্যারা ডিরেক্টিং। কোন ক্ষেত্রে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে। তো যখন আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটাবো Br2 দিয়ে, তখন আমার ইলেকট্রোফাইলটার নাম হবে Br+, একবার অর্থতে ঢুকবে একবার প্যারাতে ঢুকবে, প্যারাটা মেজর হবে অর্থটা মাইনর হবে, কারণ স্টেরিক রিপালশন কাজ করছে এখানে। যখন আমরা নাইট্রেশন ঘটাবো তখন NO2+ হচ্ছে ইলেকট্রোফাইল, NO2টা একবার অর্থতে একবার প্যারাতে, প্যারাটা মেজর। যখন আমরা মিথাইল ক্লোরাইড দেবো অনাদ্র LCl3 প্রেজেন্সে, তখন ফিডিল ক্র্যাব অ্যালকাইলেশন হবে, CH3+ যেটা কার্বোক্যাটায়ন সেটা একবার অর্থতে ঢুকবে একবার প্যারাতে ঢুকবে, প্যারাটা মেজর, অর্থটা মাইনর, কারণ এখানেও আমার কি ঘটবে? স্টেরিক রিপালশন ঘটবে। এখানে এটা মাইনর কারণ এখানেও স্টেরিক রিপালশন ঘটবে। যখন আমরা অ্যাসিড ক্লোরাইড দেবো তখন আমার এখানে COCH3 গ্রুপটা ঢুকবে একবার অর্থতে একবার প্যারাতে, প্যারাটা মেজর হবে কারণ অর্থটা হচ্ছে স্টেরিক রিপালশনের জন্য কম হচ্ছে। এরপর যদি আমি এখানে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিই তাহলে আমার এখানে আংশিক বিজারণ ঘটবে, যেটাকে আমি বার্চ রিডাকশন বলছি। আংশিক বিজারণ অর্থাৎ এখানে একটা H2 দ্বারা বিজারণ হবে এবং 3টে ডবল বন্ড ছিল তার জায়গাতে আমার 2টো ডবল বন্ড থাকবে। আর যেহেতু প্লাস এম এফেক্ট আছে আমরা জানি ডবল বন্ডটা আমার এই পোর্শন একটা হবে আর তার বিপরীত পোর্শন একটা হবে। যদি আমার মাইনাস এম এফেক্ট হতো তাহলে ডবল বন্ডগুলো এই সাইডে হতো। বেশ, এখানে কোনো রকম এনল ফর্মেশন হয়নি কারণ এটা ডবল বন্ড এন হলেও এখানে অল নেই, তাই এখানে ডটোমিরিজমের কোনো ব্যাপার নেই, তাই কিটো ফর্মেশন এখান থেকে হবে না, বার্চ রিডাকশন এখানেই কমপ্লিট। অ্যালকোহল এবং ইথারের মধ্যে পৃথকীকরণ কীভাবে করবে? অ্যালকোহল জলে অদ্রাব্য, যেহেতু হাইড্রোজেন বন্ডিং করতে পারে, কিন্তু ইথার জলে অদ্রাব্য। অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, এটা আমরা পড়েছি, কিন্তু ইথার পারে না। বেশ কিছু অ্যালকোহল তো আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় এবং হলুদ বর্ণের পদক্ষেপ ফেলে, কিন্তু কোনো ইথারই এই আয়োডোফর্ম পরীক্ষাতে সাড়া দেয় না। এখন এখানে আমাদের একটু লেখা আছে যে আয়োডোফর্ম পরীক্ষাটা কী। যে সমস্ত অ্যালকোহলের ক্ষেত্রে এই CH3CHOH এই গ্রুপটা থাকবে তারাই একমাত্র আয়োডোফর্ম পরীক্ষাতে সাড়া দেবে। তাহলে এই গ্রুপটা থাকলে সেই সমস্ত অ্যালকোহল আয়োডোফর্ম টেস্ট দেয়। আয়োডোফর্ম টেস্ট দেয়। কীরকম আয়োডোফর্ম টেস্ট? যেমন আমার এখানে দেখো এই যৌগটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই যৌগটার ক্ষেত্রে দেখো CH3CHOH রয়েছে এই অ্যালকোহলটার ক্ষেত্রে, প্রোপান 2 তো এই ক্ষেত্রে এটা টেস্ট দেবে I2 এবং NOH এর সাথে যুক্ত হবে, এবং এই যে CH3CHOH এই পোর্শনটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে? আয়োডো ফর্মে কনভার্ট হবে। এই পোর্শনটাই আমার এখানে আয়োডো ফর্মে কনভার্ট হচ্ছে, হলুদ বর্ণের পদক্ষেপ তৈরি করছে। পরেরটাতে দেখো এরকম CH3CHOH গ্রুপ নেই, তাই এটা কোনো রকম আয়োডোফর্ম টেস্ট দেবে না। তারপরেরটাতেও নেই, তাই দেবে না। তারপরেরটাতে দেখো ইথানলটাতে আমার দেখে মনে হচ্ছে এখানে নেই, হয়তো অনেকে ভাবতে পারো যে এটা নেই, কিন্তু দেখো এখানে CH3CHOH গ্রুপ কিন্তু আমার এখানে রয়েছে, ঠিক আছে? এই দেখো তার সাথে আমার হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। ইথানলটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এই পার্টটা আমার আয়োডোফর্ম পার্টে কনভার্ট হবে, অর্থাৎ হলুদ বর্ণের পদক্ষেপ দেবে। অ্যালকোহল ছাড়া অ্যালডেহাইড এবং কিটোন যাদের CH3CO গ্রুপ রয়েছে তারাও কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেয়, এরাও কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেয়। বেশ, কিন্তু ইথার তো দেয় না, তাই অ্যালকোহলের সাথে ইথার আমরা এইভাবে পৃথকীকরণ করতে পারি। আরেকটা জিনিস, কার্বক্সিলিক অ্যাসিডেও CH3CO গ্রুপ থাকে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডও দেয় না। তাহলে অ্যালকোহল, অ্যালডেহাইড এবং কিটোন ছাড়া আয়োডোফর্ম টেস্ট কেউ দেয় না, তবে এই গ্রুপগুলো মাস্ট বি থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। আরেকটা কোশ্চেন এখানে আসে যে ইথার অ্যাসিডে দ্রাব্য কেন? তো ইথারের মধ্যে দেখো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, তাই ইথার এখানে বেস রূপে বা ক্ষার রূপে কাজ করে, তাই বেসটাকে ডোনেট করতে পারে, মানে ইলেকট্রনটাকে ডোনেট করতে পারে, এবং অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এটা অ্যাসিডে দ্রাব্য হয়। যেহেতু এটা বেস, তাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এখন একটা প্রশ্ন আছে যে কোনো একটা ইথারের স্যাম্পেল, সেটাকে যদি আমরা রঙিন কাঁচের বোতলে না রাখি তাহলে কি হবে? তো এখানে একটা ব্যাপার দেখো যে ইথারকে আমাদের রঙিন কাঁচের বোতলে সিল করে ঠান্ডা অবস্থায় অন্ধকার স্থানে রাখা হয়, তার কারণ ইথারকে যদি আমরা বায়ুর অক্সিজেনের প্রেজেন্সে রাখি এবং আলোর প্রেজেন্সে, তাহলে ইথার কিন্তু পার অক্সাইড ফর্মেশন করবে। আর এই পার অক্সাইড ফর্মেশন করেই যাতে না যায় তার জন্য ইথারকে রঙিন কাঁচের বোতলে সিল করে ঠান্ডা অবস্থাতে রাখা হয়। তো কোনো একটা ইথারে পার অক্সাইড ফর্মেশন হয়েছে কিনা আমরা বুঝবো কী করে? ধরো ল্যাবেতে কোনো একটা ইথারকে ধরো 1 দিন 2 দিন রেখে দিয়ে চলে এসেছো, অন্ধকার ঘরে হয়তো রাখতে ভুলে গেছো, ফাঁকা জায়গাতে রেখে চলে এসেছো দরজা বন্ধ করে। 1 দিন পরে যদি তোমাদের মনে হয় যে ইথারে পার অক্সাইড ফর্মেশন হলো কিনা দেখি, তখন আমরা কি করব? ইথারের যে নমুনাটা আমার রয়েছে তার সাথে স্টার্চ মিশ্রিত কেআই জলীয় দ্রবণ নেব, দিয়ে যদি দেখি দ্রবণের কালারটা নীল হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে ইথারের নমুনাতে পার অক্সাইড আছে।
তার কারণ এই দেখো ইথারের নমুনাতে যদি পারঅক্সাইড থেকে থাকে তাহলে সেটা প্রথমেই এই KI এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে আমার আয়োডিন ফর্মেশন করবে, আর সেই আয়োডিন আমার যখন স্টার্চের সাথে যুক্ত হবে তখন নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করবে। তাহলে তোমরা এই পরীক্ষাটা করবে, একটা KI এর জলীয় দ্রবণ নেবে, তার সাথে কিছুটা স্টার্চ অ্যাড করবে আর ইথারের নমুনাটা নেবে। যদি দেখো দ্রবণের কালারটা নীল হয়ে গেছে তাহলে বলবে যে ইথারের নমুনাটাতে পারঅক্সাইড রয়ে গেছে, তাহলে ইথার আর তার নিজস্ব টেস্টগুলো দিতে চাইবে না বা দেবে না। আর যদি দেখো যে নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়নি তাহলে বলবে যে ইথারটা ঠিকঠাক আছে, অর্থাৎ এখানে পারঅক্সাইড ফর্মেশন হয়নি। তাহলে এখান থেকে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ইথারকে কেন এটা রাখা হয়, আর ইথার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কী যৌগ উৎপন্ন করে, পারঅক্সাইড যৌগ, পারঅক্সাইডের সংকেতটা দেখে রাখো, এরকম টাইপের যৌগ উৎপন্ন করে। এখান থেকে এটা পরে এই টাইপের যৌগে পরিণত হয়ে যায়। পারঅক্সাইড ঘটিত ইথার যৌগ হচ্ছে এটা, যেটা KI এবং ওয়াটার এবং অবশেষে I2 সাথে যুক্ত হয়ে মানে I2 উৎপন্ন হয় এবং সেটা স্টার্চ দ্রবণের সাথে যুক্ত হয়ে নীল বর্ণের দ্রবণে পরিণত হয়। বেশ, ইথারটা কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এতটাই, পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার স্টার্ট করব।